ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে এই পর্ব আমরা শুরু করছি ভেক্টর বীজগণিত, অবশ্যই সেটা ক্লাস 12 এটা আমাদের ভেক্টর বীজগণিতের উপর দ্বিতীয় পর্ব। এর আগে আমরা প্রথম পর্ব আপলোড করেছি, তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর পাশাপাশি আমরা প্রতিনিয়ত জানিয়ে চলেছি যে আমরা কিন্তু ক্লাস 12 উপর প্রচুর ভিডিও আপলোড করেছি। বলা চলে ম্যাক্সিমাম অধ্যায়ের উপরে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তা যাই হোক, দীর্ঘায়িত করবো না, আসছি আমরা মূল পর্বে। আজ প্রথম আমরা যে বিষয়টি আলোচনা করব সেখানে থাকবে দুটো বিন্দুর অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা কি করে ওই দুটো বিন্দুর সংযোজক লাইনের ভেক্টর নির্ণয় করব। তা দেখো, সাপোজ পি একটা বিন্দু যার অবস্থান ভেক্টর হচ্ছে স্মল পি, আর কিউ একটা বিন্দু যার অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর স্মল কিউ। তাহলে পি কিউ সমান আমরা নির্ণয় করব। তাই এখানে মনে করো ও হচ্ছে ভেক্টর অরিজিন, তার ডিরেকশন এই, কারণ তোমরা জানো ও যেহেতু নির্দেশ তলের অবস্থিত মূল বিন্দু আর এর বাইরের দিকে কিন্তু ডিরেকশন গুলো হয়। তাহলে এখান থেকে দেখো এই যে ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজের সূত্র অনুযায়ী ওপি প্লাস পি কিউ সমান হচ্ছে ও কিউ। তাহলে ওপি অর্থাৎ কি, ভেক্টর পি প্লাস ভেক্টর পি কিউ সমান এটা হচ্ছে ভেক্টর কিউ। তাহলে অতএব ভেক্টর পি কিউ সমান কিউ মাইনাস পি। অর্থাৎ কি আসলো, পি কিউ সমান দেখো কিউ মাইনাস পি, অর্থাৎ কিউটা কি, কিউ এর অবস্থান ভেক্টর, স্মল পিটা কি, পি এর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ সমান আমরা কি লিখব, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। এই যে ধারণা, এই ধারণাটা কিন্তু বড় বড় অঙ্কের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। তাহলে যদি আমাদের সাপোজ ভেক্টর এ বি সমান বের করার প্রয়োজন হয়, তাহলে এটা সমান কি লিখবো, লিখবো পজিশন ভেক্টর অফ কি বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। সাপোজ তোমাদের বের করার প্রয়োজন হয়তো ডিএফ, ভেক্টর ডিএফ। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, এফ এর পজিশন ভেক্টর মাইনাস হচ্ছে ডি এর পজিশন ভেক্টর, এফ এর পজিশন ভেক্টর মাইনাস ডি এর পজিশন ভেক্টর। তাহলে এইভাবে কিন্তু আমাদের দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাদের সংযোজক লাইন ভেক্টর নির্ণয় করব। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, সেটি কি, এটা মনে করো পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এর অবস্থান ভেক্টর স্মল কিউ, এর অবস্থান ভেক্টর স্মল পি। তাহলে এই পি কিউ সংযোজক লাইনের উপর যদি আর একটা বিন্দু থাকে, যে আর বিন্দু পি কিউ কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে এই আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এটা আমরা নির্ণয় করব। তা আমরা ধরে নিচ্ছি আর বিন্দুর অবস্থান ভেক্টর স্মল আর।
এটা হলো ভেক্টর মূলবিন্দু, তাহলে ওপি, ওআর, ওকিউ এগুলো যোগ করা হলো। তাহলে দেখো এখানে কি হবে, আমরা যদি এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওপি প্লাস হচ্ছে পি আর সমান পাবো ও আর। তাহলে পি আর সমান ও আর কি ভেক্টর স্মল আর, ও আর মিন্স কি আর এর অবস্থান ভেক্টর, মাইনাস ওপি, ওপি অর্থাৎ কি পি এর অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে স্মল পি। আবার যদি এই ত্রিভুজটা নিই, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা পাবো ভেক্টর ও আর প্লাস হচ্ছে আর কিউ সমান হচ্ছে ও কিউ। তাহলে আর কিউ সমান ও কিউ অর্থাৎ কিউ এর অবস্থান ভেক্টর, সেটা স্মল কিউ, মাইনাস ও আর হচ্ছে আর এর অবস্থান ভেক্টর। এটা আমরা পেলাম। এবার দেখো এখানে কি, দেখো পি আর এবং আর কিউ এদের সেম ডিরেকশন আছে, আর পি আর সমান এম বাই এন ইন্টু আর কিউ, এই নিয়ম কিন্তু মেনে চলছে। অর্থাৎ গতদিন আমরা বা প্রথম পর্বে যে ভিডিও আপলোড করেছে সেখানে বলেছিলাম কি এ বি সমান যদি ল্যামডা ইন্টু সিডি হয় এবং তারা যদি সমান্তরাল হয় বা সমরেখ হয়, তাহলে এ বি ভেক্টর সমান ল্যামডা ইন্টু সিডি ভেক্টর। তাহলে এখানেও দেখো পি আর সমান এম বাই এন ইন্টু আর কিউ, আর এই যে পি আর কিউ এরা কিন্তু দেখো সমরেখ। তাহলে অবশ্যই এখানে আমরা কি পাবো, পি আর ভেক্টর সমান এম বাই এন আর কিউ ভেক্টর, এটা আমরা পাবো। তাহলে পি আর এর মান পেয়েছি, পি আর এর মান কি পেয়েছি, আর মাইনাস ভেক্টর স্মল পি সমান এম বাই এন ইন্টু আর কিউ সমান পেয়েছি আমরা কিউ মাইনাস আর। তাহলে এবার তোমরা এটা কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করলে তোমরা আর সমান যেটা পাবে আমরা সেটা লিখে দিচ্ছি। তাহলে আর সমান আমরা কি পাবো, অবশ্যই এটা পাবে m ইন্টু ভেক্টর কিউ প্লাস n ইন্টু ভেক্টর পি ডিভাইড বাই m প্লাস n। তা দেখো এটা কিভাবে আসছে, এটা কি আছে m, আর এই m এর যে ভাগটা হচ্ছে এ দূরের বিন্দু দেখো কিউ, সেজন্য m গুণ হচ্ছে কিউ এর সঙ্গে, সেজন্য দেখো আছে m কিউ ভেক্টর। অন্তর্ভুক্তের জন্য কিন্তু প্লাস সাইন আসবে, সেজন্য প্লাস n এর দূরের বিন্দু হচ্ছে p, তার অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর p, তাহলে np ডিভাইড বাই m প্লাস n। তাহলে আবারও বলছি m এর দূরের যে বিন্দু তার অবস্থান ভেক্টরের সঙ্গে গুণ, তার গুণ m এর গুণ, আর n এর দূরে যে আছে কি p, তার যে অবস্থান ভেক্টর তার সঙ্গে n এর গুণ এবং তাদের যোগফল, বা হচ্ছে এই যে অন্তর্বিভক্ত হচ্ছে তাদের যোগফল, অর্থাৎ m ইন্টু কিউ প্লাস n ইন্টু পি ডিভাইড বাই m প্লাস n। এই হচ্ছে অন্তর্বিভক্তের সূত্র। তা আমরা এখান থেকে কিছু নোট আলোচনা করব। দেখো নোটগুলো কি, দেখো এই আর বিন্দুটা যদি মধ্যবিন্দু হয়, এই আর বিন্দুটা যদি পি কিউ এর মধ্যবিন্দু হয়, তাহলে এটা কি হবে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত হবে। তাহলে m সমান হবে আমাদের 1, n সমান হয়ে যাবে দেখো 1। তাহলে এবার যদি আমরা এখানে বসাই, তাহলে ওই আর বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাবে দেখো 1 ইন্টু কিউ প্লাস n ইন্টু পি, অর্থাৎ ওই 1 ইন্টু পি, অর্থাৎ 1 ইন্টু পি হচ্ছে পি, 1 ইন্টু কিউ হচ্ছে কিউ, অর্থাৎ দাঁড়াবে পি প্লাস কিউ ডিভাইড বাই m এর মান 1, n এর মান 1, তাহলে 1 প্লাস 1 সেটা হচ্ছে 2। তাহলে আর সমান হচ্ছে p প্লাস কিউ বাই 2। অর্থাৎ যদি আমাদের দেওয়া থাকে ab এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে
এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টর বাই হচ্ছে 2। যদি আমাদের বলে আর এস এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে আর এর অবস্থান ভেক্টর প্লাস এস এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এইভাবে কিন্তু আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো। দেখো, আর একটা বিষয় আমি বলে দিই, অনুরূপে তোমরা সেটা অবশ্যই প্রমাণ করতে পারবে। সেটা কি, যদি এটা PQ হয় আর এটা বর্ধিত করে এটা আমরা আর পেয়েছি, আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু এম, আর এখান থেকে এইটুকু হচ্ছে এন যদি হয়, তাহলে আর বিন্দুটা কি হচ্ছে PQ কে m:n অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে এরকম বহির্বিভক্ত যদি করে এবং এদের অবস্থান ভেক্টর P, এটা হচ্ছে Q, আর এটা যদি R হয়, তাহলে R সমান হবে একই সূত্র কিন্তু m এর সঙ্গে দূরে, m এর দূরে হচ্ছে Q, তাহলে mq মাইনাস n এর দূরে হচ্ছে P, np ডিভাইড বাই হচ্ছে m মাইনাস n। এই তোমরা এটা কিন্তু নিজেরা প্রমাণ করতে পারবে। তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে শুধু একটা মাইনাস আসছে, আমাদের অন্তর্বিভক্তের ক্ষেত্রে এখানে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাথায় রাখবে শুধু মাইনাস আসবে। তাহলে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপর আসবো আমরা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। তা দেখো, এটা এ, বি আর এটা সি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর স্মল সি। তাহলে মধ্যমা কি? মধ্যমা হচ্ছে এই এ বিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ, এটা এই পেলাম আমরা মধ্যমা। এটা মধ্যবিন্দু মনে করো হচ্ছে ই, তাহলে এটা যোগ করলে পাবো আমরা মধ্যমা বি। তাহলে এই যে মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। আর আমরা কি জানি, ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ব্যাপ্ত করে। আর ডি বিন্দুটা কি বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বি প্লাস সি বাই 2। তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? কি নিয়ম? দেখো 2:1 অনুপাতে অন্তর্ব্যাপ্ত করেছে কে? জি। কাকে? এ ডি কে। তাহলে 2 এর দূরের বিন্দু দেখো ডি বিন্দু, তাহলে এটা কি হবে 2 ইনটু বি প্লাস সি বাই 2, অর্থাৎ ডি এর অবস্থান বিন্দুর সঙ্গে গুণ, প্লাস 1 ইনটু 1 এর দূরের বিন্দু কি আছে এ, তাহলে এ এর অবস্থান ভেক্টরের সঙ্গে কার গুণ হবে 1 এর, তাহলে ডিভাইড বাই m প্লাস n, অর্থাৎ m এখানে 2 আর n হচ্ছে 1, তাহলে 2 প্লাস 1, তাহলে এই 2 2 কেটে যাচ্ছে। তাহলে দেখো সাজালে হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3। তাহলে কোন ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি পেয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারছো, সেটা কি, যে না তিনটি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরের যোগফল বাই 3। তাহলে আমরা কি পেলাম? আবারও বলছি যে না ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, তাদের যদি দেওয়া থাকে বা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাবো তিনটি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরের যোগফল হোল ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। এরপর আসবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন কি?
ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। তা দেখো কোন একটা ভেক্টর, অবশ্যই লাইন ভেক্টর বা একটা সরলরেখা, যদি অক্ষ তিনটির সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা হবে ওই সরলরেখা বা ভেক্টরের ডাইরেকশন কোসাইন। ছেলে একটু ফিগারটা অঙ্কন করলে বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। এটা মনে করো ও এক্স, ও ওয়াই, ও জেড। তা এই ওপি মনে করো একটা ভেক্টর। তা ওপি ভেক্টর মনে করো এই এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে মনে করো সাপোজ বিটা কোণ উৎপন্ন করেছে, জেড অক্ষের সঙ্গে মনে করো গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে আমি কি বলেছি, এই যে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করলো, এর কোসাইনের মান অর্থাৎ কজ আলফা কজ বিটা কজ গামা হবে এই ওপি এর ডিসি বা দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন। তবে হ্যাঁ, এই যে কোণ উৎপন্ন, এটা ঘড়ি কাঁটার দিকেও উৎপন্ন করতে পারে, আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকেও কিন্তু উৎপন্ন করতে পারে। তা ঘড়ি কাঁটা যদি বিপরীতে উৎপন্ন করে তাহলে অবশ্যই পজিটিভ হবে এগুলো, আর যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে অবশ্যই নেগেটিভ হবে। তা এখানে দেখো আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীতেই ভাবি, তাহলে এখান থেকে এটা হচ্ছে এই, এখান থেকে এই, ঠিক আছে, আবার এখান থেকে ঘুরে এটাও হতে পারে। তাহলে এই যে আমরা কোণ তিনটে পেলাম, যেটা আমি কিন্তু ফিগারে দেখিয়ে দিয়েছি। আমি কি বলেছিলাম, এ একটা কোণ, এ একটা কোণ, আর এ একটা কোণ। এদের জন্য আমরা পাচ্ছি কজ আলফা কজ বিটা কজ গামা, আর এই কজ আলফা কজ বিটা কজ গামায় কিন্তু ডাইরেকশন কোসাইন। আবার কিন্তু আমি কি বলেছি, এই বিপরীত দিকেও কিন্তু ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কি হবে, নেগেটিভ কোণ উৎপন্ন হবে। তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে কি বললাম, যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে ঘুরে কোণ উৎপন্ন হয় তাহলে সেটা নেগেটিভ, আর ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে সেটা পজিটিভ কোণ উৎপন্ন হয়। কিন্তু আমরা এখানে সাধারণত ঘড়ি কাঁটার বিপরীতে ধরেই কিন্তু আমরা ক্যালকুলেশন গুলো করব, অর্থাৎ এই কজ আলফা কজ বিটা কজ গামা আমরা পজিটিভ ধরেই ক্যালকুলেশন করব। তবে ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি কোথাও নেগেটিভ আসে তাহলে আমরা অবশ্যই নেগেটিভ মান ইউজ করব। কারণ দেখবে আমরা যখন ডিসিডিআর যে অধ্যায়টি আছে সেখানে যখন আলোচনা করব, তখন দেখবে প্লাস মাইনাস নিয়েও কিন্তু সেখানে অনেক আলোচনা আছে। তা আমরা আরো ডিটেলস কিন্তু আমরা ডিসিডিআর এ জানতে পারবো। এখন যাই হোক, তাহলে আমি আবারও বলছি, কোন একটা লাইন বা ভেক্টর যদি অক্ষ তিনটির সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা হচ্ছে ওই সরলরেখার বা ওই ভেক্টরের ডিসি বা ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। আর এগুলোকে সাধারণত এল এম এন দ্বারা ডিনোট করা হয়, অর্থাৎ এল সমান কজ আলফা, এম সমান কজ বিটা, আর এন সমান হচ্ছে কজ গামা। তাহলে এবার আমরা আরেকটা বিষয় আলোচনা করব। দেখা গেল একটা ভেক্টর দেওয়া আছে এবং তার অবস্থানও আমরা জানি, তাহলে কিভাবে তার ডিসি পাবো। তা দেখো, আমরা 2 ডাইমেনশন নিয়ে বিষয়টি আলোচনা করছি।
তারপর 2 ডাইমেনশন যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু 3 ডাইমেনশন নিয়ে কোনো সমস্যা হবে না। এই ওপি একটা ভেক্টর, পি এর অবস্থান হচ্ছে x, y বিন্দু আকারে, আর ওপি হচ্ছে ভেক্টর আর। তাহলে আর সমান অ্যাকচুয়ালি আমরা উপাংশ আকারে কি পাবো, ix প্লাস হচ্ছে jy, এটা আমরা উপাংশ আকারে পাবো। তাই এখান থেকে যদি আমরা লম্ব ড্রপ করি pm, তাহলে ডিরেকশন কি হয় সেটা তোমরা জানো। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j। তাহলে এখান থেকে দেখো এটা যদি অ্যাঙ্গেলটা আলফা হয় তাহলে cos আলফা এটা সমান আমরা কি বলেছিলাম, l সমান, তাহলে cos আলফা সমান কি ভূমি বাই অতিভুজ, অতিভুজটা কি ওপি, অর্থাৎ মড অফ r, মড অফ r। তাহলে l সমান x বাই মড অফ r মানে কত, এটার মড করলে কি হয় i সহগের বর্গ প্লাস j সহগের বর্গ এবং তার রুট। তাহলে এটা আমরা পেলাম। এবার দেখো এই কোণটা যদি বিটা হয় আর এখান থেকে যদি আমরা একটা লম্ব ড্রপ করি তাহলে এটা যদি y হয় তাহলে এটা অবশ্যই y হবে। তাহলে দেখবে আমরা এখানে কি পাবো, cos বিটা সমান, সেটা আমরা কি বলেছি m সমান হচ্ছে পাবো আমরা y বাই মড অফ r, আর মড অফ r মানে রুটের ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আসছে l সমান পাচ্ছি x বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার, m সমান হচ্ছে y বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার। হ্যাঁ, এবার যদি আমরা 3 ডাইমেনশন ভাবি তাহলে অনুরূপ ভাবে 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা অবশ্যই l সমান পাবো x বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, যেখানে অবশ্যই r সমান হবে ix প্লাস jy প্লাস হচ্ছে kz। m সমান আমরা পাবো, m সমান আমরা কি পাবো y বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর l সমান আমরা পাবো z বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এবার দেখো এইগুলো যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কি হবে, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান, তাহলে এখানে পাবো x স্কয়ার বাই রুটের ভিতরে রুটটা আউট হবে, অর্থাৎ কি পাবে x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা পাবো y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এখানে z স্কয়ার বাই পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে লসাগু করলে আমাদের হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর উপরেও আসবে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে সমান হবে 1। তাহলে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা শর্ত, কারণ এলিমেন্ট ডিসি হতে হলে অবশ্যই তাদের বর্গের সমষ্টি 1 হতে হবে। যদি এই এলিমেন্ট ডিসি কিন্তু তাদের বর্গের সমষ্টি আমি 1 প্রমাণ করতে পারছি না, তাহলে অবশ্যই ওটা ডিসি না, কারণ ডিসি বললে ওটা কিন্তু বাস্তবে সম্ভব না। তাহলে অবশ্যই ডিসি হতে গেলে সেই তিনটি যে ডিসি আমরা বলবো যে তিনটি সংখ্যাকে, তিনটি সংখ্যার বর্গের সমষ্টি অবশ্যই 1 হবে। যাই হোক, এবার আমরা আলোচনা করব ডিআর। ডিআর কি বা দিক অনুপাত কি? ডিআর বা দিক অনুপাত হচ্ছে, দেখো একটা লাইন বা ভেক্টরের ডিসি এল এম এন
মনে করো সেটা ভেক্টর ওপি এর ডিসি হচ্ছে এল এম এন। এবার যদি আমরা তিনটি বাস্তব সংখ্যা এবিসি এমন খুঁজে পাই যে এই এবিসি এল এম এন এর সঙ্গে সমানুপাতিক, এবিসি এল এম এন এর সঙ্গে সমানুপাতিক, তাহলে এবিসি হবে ওপি এর ডিআর। তাহলে আবারও বলছি, ওপি এর ডিসি হচ্ছে এল এম এন। এবার যদি তিনটি বাস্তব সংখ্যা এবিসি এমন খুঁজে পাই যে সর্বদা এবিসি যদি এল এম এন এর সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে এবিসি হবে ওপি এর ডিআর বা দিক অনুপাত। তাহলে আমরা কি শর্ত পেলাম? এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি, কারণ সমানুপাতিক, সমান আমরা এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, অবশ্যই রুটের ভিতরে এই শর্তটা পাবো, ডিভাইডেড বাই পাবো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এটার মান কত? 1। তাহলে আমরা পাচ্ছি 1 বাই রুটের ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এল সমান হচ্ছে এ বাই রুটের মধ্যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এম সমান আমরা পাবো বি বাই রুটের ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এন সমান পাবো সি বাই রুটের ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো আমরা এ বি সি যদি ডিআর হয়, তাহলে ডিসি সমান হয়ে যাচ্ছে দেখো এ বাই রুটের ভিতরে এদের তিনজনের বর্গের সমষ্টি, বি বাই ওই রুটের ভিতরে তিনটের বর্গের সমষ্টি, সি বাই রুটের ভিতরে তিনটে বর্গের সমষ্টি। তাহলে ডিআর থাকলে কিন্তু আমরা ডিসি নির্ণয় করতে পারছি। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা অবজারভেশন। অবজারভেশনটা কি? দেখো একটু আগে, জাস্ট এটার আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ভেক্টর ওপি সমান আর সমান যদি আইএক্স প্লাস জিওয়াই প্লাস কেজেড হয়, তাহলে ওপি এর আমরা ডিসি, ওপি এর ডিসি সমান আমরা কি পেয়েছিলাম? এক্স বাই রুটের ভিতরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, পেয়েছিলাম ওয়াই বাই রুটের ভিতরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, জেড বাই রুটের ভিতরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। দেখো ডিআর এর ক্ষেত্রেও দেখো এ বাই বি বাই সি বাই যে ফর্ম আছে, দেখো এখানেও দেখো একই ফর্ম আছে, একই ফর্ম। তাহলে এই ওপি যে ভেক্টর পাচ্ছি তার আই জে এবং কে যে সহগ এক্স ওয়াই জেড, অবশ্যই এর ডিআর। তাহলে কি পেলাম? যে আর ভেক্টর বা ওপি যে ভেক্টর তার যে স্কেলার উপাংশগুলো থাকছে এক্স ওয়াই জেড, সেগুলো অবশ্যই ডিআর। আর সেই ডিআর গুলোকে তার মডুলাস মান দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছে আমরা ডিসি। তাহলে দেখো যদি দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, মনে করো এ একটা বিন্দু, তার অবস্থান ভেক্টর সেটা কি? ও এ, সেটা মনে করো আই(x1 প্লাস জে(y1 প্লাস কে(z1)। আর মনে করো বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, সেটা হচ্ছে আই(x2 প্লাস জে(y2 প্লাস কে(z2)। তাহলে আমরা এখান থেকে ভেক্টর এ বি সমান কি পাবো? বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর
তাহলে সেটাকে আমরা যদি সাজিয়ে কমন নিই তাহলে কি পাবো, x2 মাইনাস x1 ইন্টু আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 ইন্টু জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 ইন্টু হচ্ছে কে ক্যাপ। তাহলে দেখো একটু আগেই বলেছিলাম স্কেলার উপাংশগুলো কিন্তু ডিআর, তাহলে এখানে এবি এর দিয়ে কি পাবো, অবশ্যই তোমরা ঠিকই ধরে ফেলেছো, এই যে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 এইগুলোই হচ্ছে এবি এর ডিআর। তাহলে এবি এর ডিআর আমরা পেলাম কি, ডিআর হবে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। তাহলে দুটো বিন্দু যদি দেওয়া থাকে বা তার যদি উপাংশ আকারে ভেক্টরের মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিআর পেয়ে যাচ্ছি কিন্তু জাস্ট তাদের পার্থক্য। তবে হ্যাঁ মাথা রাখতে এ বি এর ক্ষেত্রে বি থেকে কিন্তু এর বিয়োগ করতে হবে, বি থেকে কিন্তু এর বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কিন্তু আমরা ডিআর পেয়ে যাচ্ছি। তা এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক করতে হবে। আর আমি কিন্তু এখানে ডিসিডিআর সম্পর্কে বেশ কিছুটা ধারণা দিয়ে দিলাম যাতে তোমরা ডিসিডিআর এ যে আরো ভালোভাবে সবকিছু গ্রহণ করতে পারো বা সবকিছু ভালোভাবে রপ্ত করতে পারো। আর আবারও বলছি আমরা কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, তা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, ডেসক্রিপশন বক্স ফলো করলে অবশ্যই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তা আমরা আজ এ পর্যন্ত রাখবো, পরের ভিডিওয়ে অর্থাৎ আমরা তৃতীয় পর্বে এসে এই অধ্যায় অর্থাৎ ভেক্টর বীজগণিতের যে অধ্যায় তার প্রশ্নমালা নিয়ে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।